আসসালামু আলাইকুম, আমি জেরি ফ্রম সাস্ট। তো আজকে আমরা জাস্ট নর্মাল দুইটা টপিক পড়বো। একটা হচ্ছে ফার্ম আর ইন্ডাস্ট্রির সাপ্লাই কার্ভ শর্ট রানে এবং লং রানে, এবং আরেকটা টপিক হচ্ছে ওই কীভাবে একটা ফার্ম বা ইন্ডাস্ট্রি হচ্ছে লং রানে গিয়ে শুধুমাত্র নর্মাল প্রফিট অর্জন করে, এইটা দেখব। দুইটা পর্যায়ে হচ্ছে আমরা ফার্ম আর ইন্ডাস্ট্রি হচ্ছে সাপ্লাই কার্ভ দেখবো শর্ট রানে। প্রথমে আমরা শর্ট রান দিয়ে শুরু করি। প্রথমে হচ্ছে একটা কার্ভ হচ্ছে যেখানে হচ্ছে ফার্ম তার সাপ্লাই কার্ভ থাকবে, বাট হচ্ছে এটা মেইনলি সাপ্লাই ডিসিশন। আর 2 নাম্বার কার্ভ হচ্ছে ওইটা সাপ্লাই কার্ভ মেইনলি। এখন আসি যে হচ্ছে এই সাপ্লাই কার্ভগুলো হচ্ছে প্লট করার জন্য হচ্ছে ফার্মার ইন্ডাস্ট্রির আমরা হচ্ছে দুইটা কার্ভ আঁকছি। এটাতে দেখাচ্ছে যে ফার্মের সাপ্লাই ডিসিশন মেইনলি সাপ্লাই কার্ভ, যদিও এটা হচ্ছে ডিসিশন প্রথমে দেখাচ্ছে। তারপর হচ্ছে আরেকটা কার্ভ আঁকছে যেটা হচ্ছে কি ফার্মের সাপ্লাই কার্ভ ফাইনালি। তো প্রথমে এখানে হচ্ছে কয়েকটা বিষয় উঠে আসে, যেখানে হচ্ছে এটা হচ্ছে এসএমসি শর্ট রান মার্জিনাল কস্ট কার্ভ, যেখানে হচ্ছে শর্ট রানে অতিরিক্ত কস্ট করার ফলে যে অতিরিক্ত উৎপাদন করার ফলে যে অতিরিক্ত কস্ট আসছে ওটাই হচ্ছে শর্ট রান মার্জিনাল কস্ট কার্ভ। আর এটা হচ্ছে এভারেজ ভেরিয়েবল কস্ট, আসলে এটা আসলে আর কি মিনিমাম এভারেজ ভেরিয়েবল কস্ট বোঝাচ্ছে এই জায়গাটা হচ্ছে। আর এটা হচ্ছে এভারেজ টোটাল কস্ট। তো এখানে হচ্ছে ভেরিয়েবল কস্ট আর টোটাল কস্ট কি আগে প্রথমে জানি। ভেরিয়েবল কস্ট যেগুলো হচ্ছে আউটপুট বাড়ার সাথে সাথে যে কস্টগুলো হচ্ছে বাড়তে থাকে ওইটা হচ্ছে ভেরিয়েবল কস্ট। মানে যেমন বলা যেতে পারে যে হচ্ছে একজন প্রডিউসার উৎপাদনের সময় হচ্ছে লেবারের পরিমাণ বাড়াতে চাইলে হচ্ছে মজুরির পরিমাণও বাড়তে, মানে কস্ট আলটিমেটলি বাড়তে থাকে, ওইগুলো হচ্ছে কি ভেরিয়েবল কস্ট। আর টোটাল কস্ট হচ্ছে ওইগুলো যেগুলো হচ্ছে ভেরিয়েবল কস্ট আর ফিক্স কস্টের মানে মিলিয়ে যে কস্ট হয় ওইগুলো হচ্ছে টোটালি যে কস্ট হয় এটা হচ্ছে টোটাল কস্ট। তো ভেরিয়েবল ফিক্স কস্ট কি, যেটা হচ্ছে মানে প্রডিউসার উৎপাদন করুক আর না করুক যে কস্টগুলো সবসময় বহন করতে হয় ওইগুলো হচ্ছে ফিক্স কস্ট। যেমন হচ্ছে বাসা ভাড়া হচ্ছে মূলধনের জন্য যে ব্যয়গুলো হয় ওগুলো হচ্ছে ফিক্স কস্ট। তো এইখানে আমরা ইনিশিয়ালি দেখি যে হচ্ছে যখন এটা শুরু করার আগে একটা বিষয় বলে রাখি যে হচ্ছে ফার্মের সাপ্লাই কার্ভ বা ইন্ডাস্ট্রির হচ্ছে সাপ্লাই কার্ভ প্রথমে তো হয় কীভাবে, প্রথমে একটা বিষয় আসে ওই যে হচ্ছে ডিমান্ডের সাথে এমসির একটা সম্পর্ক আসে, যে হচ্ছে যখন হচ্ছে দাম হচ্ছে গ্রাজুয়ালি বাড়তে থাকে, আস্তে আস্তে বাড়তে থাকে, তখন হচ্ছে ডিমান্ডও কিন্তু বাড়তে থাকে, মানে একটা পর্যায়ে হচ্ছে হায়ার ডিমান্ড হয়। তো ওই জায়গায় গিয়ে হচ্ছে এমসিটার সাথে হচ্ছে কি ডিমান্ড কার্ভ হচ্ছে ইন্টারসেক্ট করে। তো ইন্টারসেক্ট করার পর হচ্ছে এই যে ইকুইলিব্রিয়াম পয়েন্ট আছে, ওই ইন্টারসেকশন পয়েন্টটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্টের ডান দিকে আস্তে আস্তে সরতে থাকে। তো এখন আসি হচ্ছে সাপ্লাই কার্ভ, সাপ্লাই আর প্রাইস আর কোয়ান্টিটি সম্পর্ক নিয়ে। তো হচ্ছে যখন হচ্ছে প্রাইস যখন হচ্ছে P1 তখন হচ্ছে কি কোয়ান্টিটি সাপ্লাই হচ্ছে x1 পরিমাণ। তো এখানে হচ্ছে কি প্রথমে হচ্ছে এইখানে হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট E1, যখন হচ্ছে এমসি এবং এমআর আমরা জানি যে পারফেক্ট কম্পিটিশন হচ্ছে এমআর ইকুয়াল টু পি ইকুয়াল টু এমসি, সবগুলো হচ্ছে সমান হয়। এগুলো কেন সমান হয় আমরা একটু পরে আসতেছি। তো প্রথম হচ্ছে এই জায়গা হচ্ছে ইকুইলিব্রিয়াম হয়েছে। আর আরেকটি ইকুইলিব্রিয়াম পয়েন্ট আসতেছি এইখানে, যেখানে হচ্ছে P2 পরিমাণ ওজন করলে হচ্ছে x2 পরিমাণ এটা E2। আর এটা হচ্ছে PW আসতেছি ওইখানে। তো প্রথমে একটা বিষয় দেখি যে এখানে কয়েকটা ধাপ আসছে। একটা হচ্ছে যখন হচ্ছে P ইকুয়াল টু হচ্ছে P ইজ গ্রেটার ইকুয়াল টু হচ্ছে এভারেজ কস্ট। তো এখানে দেখছি একটা ধাপ আসছে যেখানে হচ্ছে দামের এভারেজ ভেরিয়েবল কস্টের তুলনায় হচ্ছে দুইটা ধাপ আছে এখানে, যেখানে হচ্ছে দুইটা ধাপ হচ্ছে যেখানে হচ্ছে এভারেজ ভেরিয়েবল কস্ট হচ্ছে থেকে হচ্ছে এই ইকুইলিব্রিয়াম পয়েন্ট অনেক উপরে বা হচ্ছে দাম বা কোয়ান্টিটি অনেক উপরে। তো আরেকটা ধাপ আছে যেখানে হচ্ছে কি দাম পি থেকে হচ্ছে এভারেজ ভেরিয়েবল কস্ট হচ্ছে ছোটো হবে। তো ওই দুইটা কেস আমরা যাচ্ছি, এইক্ষুনি যাচ্ছি। তো একটা বিষয় বলে রাখি, যখন হচ্ছে কি এভারেজ ভেরিয়েবল কস্টের মিনিমাম পয়েন্টের চলে আসবে তখন হচ্ছে উৎপাদন হচ্ছে বন্ধ করা হচ্ছে যুক্তিযুক্ত, কারণ হচ্ছে ওই পয়েন্টের নিচে গেলে হচ্ছে উৎপাদনকারী হচ্ছে ভেরিয়েবল কস্টগুলো আর করতে পারে না, মানে কভার করতে পারে না, কারণ হচ্ছে আমরা জানি যে আমাদের সম্পদ হচ্ছে সীমিত। আর এই সীমিত সম্পদ দিয়ে হচ্ছে চাইলে হচ্ছে কি একটা পয়েন্টে একটা বিষয় মানে একটা অবস্থার পর গিয়ে হচ্ছে আর ওই সম্পদ দিলে হচ্ছে দাম কস্ট বরং বেশি হয়ে যেত। ওই পয়েন্টের পরে আমরা মেথমেটিক্যালি দেখবো এই জিনিসটা। তো হচ্ছে ওই পয়েন্টের পরে গেলে হচ্ছে কীভাবে হচ্ছে মানে দাম কস্ট বেশি হয় ওটা আমরা দেখবো। তার আগে আমি বলি যে হচ্ছে এই পয়েন্টে আসলে হচ্ছে আমাদের উৎপাদন বন্ধ করে দেওয়া হচ্ছে যুক্তিযুক্ত। এটা পয়েন্ট আসবে যখন হচ্ছে এই দেখো আরেকটা পয়েন্ট হচ্ছে E1, যখন হচ্ছে এটা হচ্ছে এটিসি, এখানে হচ্ছে কস্ট বোঝাচ্ছে এভারেজ টোটাল কস্ট। তো এটার নিচে যখন থাকবে এটা হচ্ছে লস হবে। আমরা দেখছি যে হচ্ছে যখন হচ্ছে কস্টগুলো হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্টের উপরে চলে যায় তখন হচ্ছে আলটিমেটলি লস হয়। যদিও হচ্ছে লস হয় P1 আর E1 আর P1 পয়েন্টে হচ্ছে মানে ইকুইলিব্রিয়াম পয়েন্টে হচ্ছে মানে উৎপাদনকারী উৎপাদন করে যাবে, কারণ হচ্ছে ওই পয়েন্টে যদিও লস হচ্ছে তবুও হচ্ছে কিছুটা হলো যে ওই যে আমরা ফিক্স কস্টগুলো করছি, ফিক্স কস্ট যেগুলো লাগাইছি ওইগুলো হচ্ছে কিছুটা হলে হচ্ছে কমে যায়, মানে কম হয়, মানে উৎপাদনকারী যে পরিমাণ ফিক্স কস্ট লাগাইছে ওইটা থেকে যদিও লস হয় কিন্তু হচ্ছে কস্ট কম বিয়ার করতে হয়, ভেরিয়েবল কস্টগুলো হচ্ছে একটু হলেও ফিক্স কস্টকে হচ্ছে কমিয়ে দেয়। আর P2 পয়েন্টে গেলে ওটা হচ্ছে সেম বিষয়, যেখানে হচ্ছে দেখাচ্ছে যে না P2 পয়েন্ট হচ্ছে ওইখানে প্রফিট, কারণ ওইটা হচ্ছে কস্টের উপরে মানে টোটাল কস্টের উপরে, তো ওই জায়গাটা হচ্ছে প্রফিট, সুপার নর্মাল প্রফিট বলা যেতে পারে। তো এখন আসি যে কীভাবে হচ্ছে এই যে ভেরিয়েবল কস্টের এই পয়েন্টের নিচে হচ্ছে ভেরিয়েবল কস্টগুলো
নিলে হচ্ছে লস মানে যুক্তিযুক্ত কী জন্য। তো নিউমেরিক্যাল যদি একটা এক্সাম্পল নেই, আমরা যদি হচ্ছে ফিক্সড কস্ট ধরি, হচ্ছে ধরলাম ফিক্সড কস্ট সমান হচ্ছে 1000, আর ভেরিয়েবল কস্ট ধরলাম হচ্ছে পার ইউনিট ধরলাম আর কি, পার ইউনিট হচ্ছে $5. তো এখন ধরলাম যে আমরা প্রডিউসার হচ্ছে 200 ইউনিট উৎপাদন করতেছি, 200 ইউনিট। তো এখানে হচ্ছে আমরা কয়েকটি জিনিস বের করা লাগবে। এটা হচ্ছে টিভিসি। তো আমরা জানি হচ্ছে টিভিসি কীভাবে বের করা হয়, ভেরিয়েবল কস্ট কীভাবে বের করা হয়, আমরা জানি যে হচ্ছে এসি ইন্টু কিউ দিয়ে। তো টিভিসি যেহেতু এখানে ইয়ে আছে, মানে এসি না, আসলে টিভিসি বের করা হয়েছে এবিসি ইন্টু কিউ দিয়ে। তো এখানে হচ্ছে ধরলাম ভেরিয়েবল কস্ট হচ্ছে 5 আর কোয়ান্টিটি হচ্ছে 200। তো এখানে হচ্ছে টোটাল ভেরিয়েবল কস্ট হবে 200 ইন্টু 5। তো এটা হবে 1000 হবে টোটাল ভেরিয়েবল কস্ট। আর টোটাল কস্ট হবে এখানে, যেহেতু এখানে আমাদের ভেরিয়েবল শুধু ভেরিয়েবল কস্ট দেওয়া হয়েছে আর হচ্ছে দেওয়া হয়েছে ফিক্সড কস্ট দেওয়া হয়েছে, হচ্ছে আমরা টোটাল ভেরিয়েবল কস্টটা বের করছি, এটা টিসি বের করতে পারি ইজিলি। তো এইখানে হচ্ছে টিসি হবে হচ্ছে টোটাল ভেরিয়েবল কস্ট আর ফিক্সড কস্ট মিলে, সরি এখানে ফিক্সড কস্ট 1000 হবে, 1000 ফিক্সড কস্ট আর হচ্ছে ভেরিয়েবল কস্ট মিলে টোটাল কস্ট হবে। তো এটা হচ্ছে 1000 প্লাস 1000 হচ্ছে হবে এটা 2000। সো আমরা দুইটা কেস ধরি, একটা হচ্ছে কেস ওয়ান, যেখানে হচ্ছে কেস ওয়ানে আমরা ধরবো যে প্রাইস সমান হচ্ছে $6। এখানে দেখা যাচ্ছে যে এই দেখো আমরা ধরছি ভেরিয়েবল কস্ট পার ইউনিট হচ্ছে, এই যে ভেরিয়েবল কস্ট পার ইউনিট হচ্ছে এখানে $5। তো এটা অবশ্যই এটা হচ্ছে কি এভারেজ ভেরিয়েবল কস্টের উপরে। তো আমরা লিখতে পারি যে হচ্ছে অ্যাভাব এবিসি হচ্ছে ওইটা এভারেজ ভেরিয়েবল কস্টের উপরে। তো এখানে আমরা দুইটা জিনিস বার করবো, একটা হচ্ছে টিআর টোটাল রেভিনিউ বের করবো। তো আমরা জানি টোটাল রেভিনিউ হচ্ছে পি ইন্টু কিউ। এখানে পি হচ্ছে 6 আর কিউ হচ্ছে 200 আমরা পাইলাম প্রথম থেকে। তো এই হচ্ছে 1200, হচ্ছে 1200। আর হচ্ছে এখন আমরা একটা জিনিস বের করবো যেটা হচ্ছে লস। তখন হচ্ছে আমরা জানি লস কীভাবে বের করা হয়, যে কস্ট থেকে হচ্ছে রেভিনিউ বাদ দিলে আমরা লস পেয়ে যাবো। টিসি সমান মাইনাস টিআর। টিসি আমরা আমাদের কত পাইছিলাম 2000, আর এখন যদি 1200 মাইনাস করি তাহলে আমরা পাই 800। তো এখানে দেখো যে হচ্ছে লস 800 আর এটা হচ্ছে রেভিনিউ। তো আমরা কেস টুতে যাই। এখন কেস টুতে গেলে দেখা যাবে হচ্ছে ধরলাম পি সমান হচ্ছে $4। তো এটা হচ্ছে অবশ্যই যেহেতু 5 হচ্ছে ভেরিয়েবল কস্ট, এভারেজ ভেরিয়েবল কস্ট ধরলাম আর কি। তো এটা হচ্ছে 4 একক, 4 হলে হচ্ছে $4 হলে হচ্ছে হয় এটা হচ্ছে এবিসি এর নিচে অবশ্যই। তো এটা হচ্ছে বিলো এবিসি। তো এখন টিআর আর টিসি এটা তো বের করবো আমরা ঠিক আগের মতো। হচ্ছে 4 ইন্টু পি ইন্টু কিউ, তো 4 ইন্টু 200 সমান সমান এখানে হচ্ছে 800 বের হয়, 800। আর লস বের হয় কত দেখি আমরা, লস হচ্ছে টিসি মাইনাস টিআর সমান হচ্ছে 2000 মাইনাস 800। একটা জিনিস এখন বোঝা ক্লিয়ার হয়ে যাবে আসলে 1200। এখন দেখি আমরা কেস ওয়ানে দেখছি যখন হচ্ছে ভেরিয়েবল কস্ট হচ্ছে থেকে অ্যাবাভ এবিসি, তখন হচ্ছে আমরা লস কিন্তু 800 হয়েছে। কিন্তু তবুও হচ্ছে আমরা একটা জিনিস যদি তুলনা করি তাহলে এখানে দেখা যাচ্ছে যে হচ্ছে আমাদের ফিক্সড কস্ট ছিল 1000, যেটা হচ্ছে উৎপাদনকারী হচ্ছে অবশ্যই বহন করতে হবে, যদি উৎপাদন করো আর না করো। তো ওইটা হচ্ছে প্রথমেই বহন করতে হবে। তো এখানে যখন হচ্ছে এবিসির উপরে আছে প্রাইস, লস হচ্ছে তবু হচ্ছে দেখা যাচ্ছে যে এখানে হচ্ছে 800 একক হচ্ছে, 800 একক বলতেছি, 800 হচ্ছে লস হয়েছে, তবুও হচ্ছে এটা ফিক্সড কস্ট থেকে কম, 200 কম। এখানে হচ্ছে অবশ্যই লাভ হয়েছে, একটা লাভ হয়েছে কি এই যে একটু ফিক্সড কস্টটা হচ্ছে কমছে, যদি হচ্ছে এটা এটিসি এর নিচে, যদিও এই জিনিসটা হচ্ছে এটিসির নিচে, এবিসির উপরে লস হচ্ছে, এটিসির নিচে বলেই তো লস হয়েছে। তো এখানে কেস টুতে আবার দেখতে পাচ্ছি যে প্রাইস কিন্তু কম, এই এবিসি থেকে কম। এখানে দেখা যাচ্ছে যে লস হয়েছে কিন্তু এটা হচ্ছে বেশি হয়ে গেছে, এই যে এবিসি থেকে কমার কারণে হচ্ছে ফিক্সড কস্ট থেকে এই লসটা হচ্ছে ছাড়িয়েছে। ফিক্সড কস্টে যে মানে কস্টটা বহন করতে হইতো ওইটাকে ছাড়াইয়া হচ্ছে এটা 1200-তে গেছে, যেখানে হচ্ছে আমাদের যদি আমরা এই জায়গায় এই পয়েন্ট উৎপাদন না করতাম তাহলে আমাদেরকে শুধু 1000 বহন করতে, যেটা অবশ্যই বহন করতে হবে। আর এখানে যাওয়ার ফলে এই যে এই পয়েন্টের নিচে উৎপাদন করার ফলে এখানে কোথাও হবে, তো এইখানে হচ্ছে আমাদের আরও লস হয়েছে, লস তো হচ্ছেই, পাশাপাশি আরও 200 ভেরিয়েবল কস্ট এক্সট্রা আমাদের চলে আসছে, যেটা হচ্ছে আমাদেরকে মানে উৎপাদনকারীর অবশ্য এই পয়েন্টে আসার পর আসলে উৎপাদন বন্ধ করে দেওয়াই হচ্ছে যুক্তিযুক্ত। কারণ হচ্ছে ওই জায়গায় গেলে মানে এই যে ভেরিয়েবল কস্টের সাথে ফিক্সড কস্ট দুইটা জিনিস হচ্ছে একসাথে বহন করতে হচ্ছে। আর যদি এই জায়গায় উৎপাদন বন্ধ করে দেয় তাহলে হচ্ছে কি দেখা যাচ্ছে যে হচ্ছে
না, তবুও হচ্ছে ফিক্সড কস্ট যদিও আমি দিচ্ছি, তাও হচ্ছে আমার লাভই হচ্ছে। এই জায়গায় যদি বন্ধ করি তাহলে আমার এক্সট্রা খরচ হচ্ছে না। আর যদি হচ্ছে এই এবিসির উপরে করি তাহলে হচ্ছে ফিক্সড কস্ট থেকে দেখা যাচ্ছে আমাদের মানে একটু হলেও কস্ট কমছে। এজন্য হচ্ছে ক্ষতি স্বীকার করে হচ্ছে উৎপাদনকারী উৎপাদন চালিয়ে যাবে। কিন্তু এই পয়েন্টের একটা পর্যায়ে গিয়ে হচ্ছে আর চালাবে। তো একটা জিনিস আমরা দেখি যে হচ্ছে সাপ্লাই কার্ভ হচ্ছে মূলত এই যে ইডাব্লিউ যে পয়েন্ট, যে হচ্ছে শাটডাউন পয়েন্ট বলা হয়, ওই পয়েন্টের উপর, ওই পয়েন্টের মানে ওই পয়েন্টের পোর্শন থেকে উপর যতটুকু আছে সাপ্লাই কার্ভ, ওইটা হচ্ছে এসএমসি আছে, ওইটা হচ্ছে সাপ্লাই কার্ভের নিচে না কিন্তু। তো ফার্মের সাপ্লাই কার্ভ এই এই জায়গা থেকে উঠবে এতটুকু পর্যন্ত, এটাই হচ্ছে সাপ্লাই কার্ভ। এখন আসি যে হচ্ছে এখন প্রশ্ন আসতে পারে যে হচ্ছে ফার্মের সাপ্লাই কার্ভ আর ইন্ডাস্ট্রির সাপ্লাই কার্ভের মধ্যে পার্থক্যটা আসলে কি। আসলে এই দুইটা মানে কোনো পার্থক্য নেই, দুইটা জিনিসই সমান, কিন্তু হচ্ছে একটা জায়গায় হচ্ছে এখানে ভেরিয়েশন আসে। সেটা হচ্ছে এখন যদি দেখি আমরা যে হচ্ছে দুইটা এখানে আসলাম, একটা হচ্ছে ফার্মের সাপ্লাই কার্ভ, একটা হচ্ছে ইন্ডাস্ট্রি সাপ্লাই কার্ভ। দুইটাতে কোনো পার্থক্য নেই, শুধু একটা পার্থক্য হচ্ছে এখানে যে হচ্ছে সাপ্লাই কার্ভগুলো হচ্ছে হরাইজন্টাল সামেশনই হচ্ছে ইন্ডাস্ট্রি সাপ্লাই কার্ভ। এখন যদি আমরা ধরি যে হচ্ছে এখানে সাপ্লাই কার্ভ একটা ফার্ম আছে, ফার্মের সাপ্লাই কার্ভ, তো ধরলাম যে 10টা ফার্ম নিয়ে একটা ইন্ডাস্ট্রি হয়েছে। তো এখানে দেখা যাচ্ছে যে হচ্ছে দাম দাম প্রাইস কিন্তু দুইটা ক্ষেত্রেই সমান আছে। যেমন 2 একক তখন হচ্ছে 1 একক হচ্ছে কোয়ান্টিটি সাপ্লাই। তো এখানে হচ্ছে যখন ফার্ম ইন্ডাস্ট্রির কথা আসবে, যখন 10টা আর তখন হচ্ছে এইটার সাথে 10 ইন্টু করে হচ্ছে 10 আসলো এখানে। তো হচ্ছে আবার যখন হচ্ছে 4 একক দামে গেলাম তখন হচ্ছে 4 দাম যখন 4 তখন হচ্ছে 3 একক ছিল হচ্ছে কোয়ান্টিটি সাপ্লাই। তো এখন হচ্ছে যখন 10টা ফার্ম আসলো, মানে 10টা ফার্মের সাহায্যে যখন সিলেটি চলে আসছে, 10টা ফার্মের সাহায্যে যখন এই একটা ইন্ডাস্ট্রি হয়েছে তখন হচ্ছে 3 ইন্টু 10 করে হচ্ছে 30 আসছে। এভাবে হচ্ছে 6 একক তখন হচ্ছে 5 ছিল ফার্মের, এখন ইন্ডাস্ট্রি হচ্ছে 50 একক। তো ওই হরাইজন্টাল সামেশন মিলে হচ্ছে গিয়ে একটা ইন্ডাস্ট্রির সাপ্লাই কার্ভ হয়েছে, আর কোনো পার্থক্য নাই। তো একটা বিষয় আসে যে হচ্ছে আমরা তো এতক্ষণ হচ্ছে শর্ট রানে হচ্ছে সাপ্লাই কার্ভ পড়লাম ফার্ম আর ইন্ডাস্ট্রির। তো এখন লং রানে গেলে, লং রানে আসলে ফার্মের কোনো সাপ্লাই কার্ভই নাই যদি আমরা গ্রাফিক্যালি চিন্তা করি। কারণ আমরা জানি যে লং রানে হচ্ছে সবগুলা এবিসি এটিসি সব ধরনের কস্ট যেগুলো আছে বা মার্জিনাল রেভিনিউ, মার্জিনাল কস্ট, পি সবগুলো হচ্ছে সমান আসে। পি ইকুয়াল টু এআর ইকুয়াল টু এমআর। আমরা জানি এখানে হচ্ছে এমসি এটিসি সবগুলোই হচ্ছে সমান হয় এই পয়েন্টে। তো এই পয়েন্টে আমরা জানি যে হচ্ছে এটিসি শুধু একটা পয়েন্টে গিয়ে এটিসি একটা পয়েন্টে গিয়ে হচ্ছে ইন্টারসেক্ট করে। তো অবশ্যই হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে যেহেতু প্রাইস ইকুয়াল টু সব কিছু সমান, তো হচ্ছে একটা লাইনে শুধু আমরা এখানে প্লট করতে পারবো গ্রাফিক্যালি যদি চিন্তা করি। ইনকেস আরেকটা কন্ডিশন আসতে পারে যে না, আরেকটা আমাদের কস্ট যখন বেশি হয়ে গেছে তখন হচ্ছে আমরা আরেকটা পয়েন্টে গিয়ে আরেকটা ইকুইলিব্রিয়াম ড্র করছি, ওইখানে হচ্ছে আবার এটিসি এবিসি সব কিছু সমান হয়েছে, ওইখানে হচ্ছে এমসিও সমান হয়েছে। কিন্তু ওইটা কিন্তু নর্মাল, ঘুরে ফিরে হচ্ছে নর্মাল প্রফিটই, মানে ওইখানে হচ্ছে সব কিছু সমানই, যদিও এটা এটা থেকে হায়ার কন্ডিশন দেখাচ্ছে, তবু হচ্ছে ওই জায়গায় সব কিছুই সমান, ঘুরে ফিরে এক কথাই। তো এই জায়গায় বিষয় হচ্ছে এটাই যে হচ্ছে যেহেতু একটা পয়েন্ট, তাই হচ্ছে আমাদের লং রান সাপ্লাই কার্ভকে মানে লং রান সাপ্লাই কার্ভে হচ্ছে লং রানে হচ্ছে সাপ্লাই কার্ভ মূলত লিনিয়ার বলা হয়, মানে বলা হয় যে এটা লিনিয়ার বা যেটা স্ট্রেইট লাইন সাপ্লাই কার্ভ, যেহেতু হচ্ছে সব কিছু এখানে সমান। কিন্তু আসলে রিয়েলিটি এটা না। রিয়েলিটি যদি আমরা চিন্তা করি তাহলে হচ্ছে এখানে বিভিন্ন ধরনের মার্জিনাল কস্ট আছে, তারপর হচ্ছে প্রোডাকশন ক্যাপাবিলিটিস আছে, বা এক্সোজেনাস ফ্যাক্টরসগুলোর কারণে হচ্ছে সাপ্লাই কার্ভ কিন্তু নন লিনিয়ার হয়ে থাকে। যদি আমরা দেখি যে মজুরির কথা চিন্তা করি, যদি হচ্ছে এটা শর্ট রানের ক্ষেত্রে বেশি প্রযোজ্য, এখানে লং রানে সব কিছু হচ্ছে ফিক্সড কস্ট ভেরিয়েবল কস্ট সব কিছু হচ্ছে পরিবর্তনশীল। মজুরিও বলা যেতে পারে যে হচ্ছে ওইটা হচ্ছে নন লিনিয়ার একটা সাপ্লাই কার্ভ। কিন্তু আমরা ব্যতিক্রম চিন্তা করবো, আমরা সবসময় নর্মাল চিন্তা করবো। তো এখানে একটা বিষয় যে এখানে পি ইকুয়াল টু এআর হলো কীভাবে, আর পি ইকুয়াল টু এমআরই বা হলো কীভাবে, এমআর হলো। তো আমরা জানি হচ্ছে এআর যে কোনো মার্কেটই হোক না কেন, এআর হচ্ছে সবসময় পি এর সমান হবে। আমরা জানি এআর সমান হচ্ছে কি টিআর ডিভাইডেড বাই কিউ। এখন টিআর সমান আমরা জানি আবার পি ইন্টু কিউ হচ্ছে টিআর। তো কিউ ডিভাইডেড বাই কিউ, কিউ কিউ কাটা গেল, পি ঘুরে ফিরে সব জায়গায় হচ্ছে পি আর কিউ এআর হচ্ছে সমান। তো এখন হচ্ছে এমআরটা পি ইকুয়াল টু এমআর হলো কীভাবে, এটা দেখার জন্য একটু ম্যাথমেটিক্যালি দেখলে বেটার হয় আর কি। আমরা জানি যে এমআর সমান হচ্ছে টিআর এর পরিবর্তন ডিভাইডেড বাই হচ্ছে কিউ এর পরিবর্তন, তো হচ্ছে এমআর। তো ম্যাথমেটিক্যালি যখন 0 একক উৎপাদন হচ্ছে ধরলাম, তখন হচ্ছে প্রাইস ধরলাম 10, প্রাইস হচ্ছে 10, আর তখন টিআর ধরলাম 0 যেহেতু 0, আর টিআর হচ্ছে 0, আর এমআর তখন আইডেন্টিফাইড, তখন প্রথমে হচ্ছে এমআর আইডেন্টিফাই করাটা মুশকিল। তো এককে গেলাম তখন হচ্ছে প্রাইস কিন্তু সেম, যেহেতু পারফেক্ট কম্পিটিশন, এখানে হচ্ছে সব প্রাইস আর সবসময় সমান থাকবে। তো এখানে টিআর ধরলাম হচ্ছে কী বলবো, টিআর 10 ধরলাম, তখন হচ্ছে এমআর কত দেখি। কারণ এমআর জানি আমরা হচ্ছে টিআর এর পরিবর্তন ডিভাইড বাই হচ্ছে এর পরিবর্তন, কিউ এর পরিবর্তন। টিআর এর পরিবর্তন এখানে হচ্ছে 10 মাইনাস 0, আর এখানে হচ্ছে কোয়ান্টিটি পরিবর্তন 1 মাইনাস 0। তো এখানে হচ্ছে আলটিমেটলি 10 ডিভাইডেড বাই 1
ইকুয়াল টু হচ্ছে 10টা সুন্দর করে লিখি। এখন যখন হচ্ছে 2 এককে গেলাম তখন হচ্ছে দাম কিন্তু জায়গায় আছে, তখন টিআর ধরলাম 20, তখন হচ্ছে এমআর দেখি কত, তখন দেখলাম হচ্ছে টিআরের পরিবর্তন ডিভাইডেড বাই কিউ এর পরিবর্তন। তো টিআরের পরিবর্তন এখানে হচ্ছে 20 - 10, এটা হচ্ছে কোয়ান্টিটি পরিবর্তন 2 - 1, ঘুরে ফিরে দেখা যায় 10/1 আসে। তো ওখানে দেখা যাচ্ছে যে এবারে সাকসেসিভ যতটা কোয়ান্টিটি আছে সবগুলোতেই এরকম হচ্ছে এমআর সমান হবে, মানে এআর, এই দেখো পি ইকুয়াল টু এমআর ইকুয়াল টু এআর, সবগুলোই হচ্ছে সমান এখানে। তো এই কারণে হচ্ছে এখানে পি ইকুয়াল টু এমআর হয়, আবার পি ইকুয়াল টু এমআরও হয়ে থাকে। তো আশা করি এই বিষয়টা হচ্ছে বোঝা গেছে যে কীভাবে হচ্ছে সাপ্লাই কার্ভ হচ্ছে স্ট্রেট লাইন, যদি হচ্ছে এটা ব্যতিক্রম আসে তাও হচ্ছে আমরা মানে ধরে নেব যে হচ্ছে সাপ্লাই কার্ভ হচ্ছে নন লিনিয়ার, আর এই জায়গায় হচ্ছে পি ইকুয়াল টু এমআর ইকুয়াল টু এআর সব কিছু আছে। আর এই হচ্ছে কি ফার্ম হচ্ছে আর ইন্ডাস্ট্রি হচ্ছে কি লং রান হচ্ছে নর্মাল প্রফিট কীভাবে অর্জন করে, এই জিনিসটা দেখার জন্য আমরা হচ্ছে দুইটা গ্রাফ, একটা হচ্ছে ইন্ডাস্ট্রির সাপ্লাই কার্ভ, আর একটা হচ্ছে ফার্মের। তো এখানে দেখি ইন্ডাস্ট্রি সাপ্লাই কখন মানে ইকুইলিব্রিয়ামে যায়, যখন হচ্ছে কি কোয়ান্টিটি মার্কেট সাপ্লাই হচ্ছে মার্কেট ডিমান্ড মানে সমান হয়, তখন হচ্ছে ইন্ডাস্ট্রি হচ্ছে সাপ্লাই ইকুইলিব্রিয়াম হচ্ছে যায়। তো এখন আমরা দেখবো যে হচ্ছে যখন হচ্ছে দাম P2, তখন হচ্ছে কোয়ান্টিটি ডিমান্ডের হচ্ছে কম, অবশ্যই মানে দাম যখন বেশি থাকবে তখন হচ্ছে কোয়ান্টিটি ডিমান্ডের হচ্ছে এই পরিমাণ আসে। তো এগুলো থেকে হচ্ছে কোয়ান্টিটি ডিমান্ডের হচ্ছে কোয়ান্টিটি সাপ্লাই ডিমান্ডের হচ্ছে কম, আর যখন হচ্ছে দাম হচ্ছে পিতে আসছে এখানে হচ্ছে ইকুইলিব্রিয়াম অর্জিত হয়েছে, এখানে হচ্ছে সব কিছু সমান। আর হচ্ছে একটু আগে তো আমরা সাপ্লাই কার্ভের কিছু দেখে আসলাম। তো এখানে হচ্ছে যখন পি, তখন হচ্ছে হচ্ছে দাম যখন একটু কমে আসলো, দামটা কমলো কীভাবে, আমরা জানি যে লং রানে হচ্ছে যখন হচ্ছে প্রথম দিকে লং রানে হচ্ছে মানে ফার্মগুলো, কিছু কিছু ফার্ম আছে যেগুলো হচ্ছে এক্সেস প্রফিট হচ্ছে অর্জন করে, আবার কিছু কিছু ফার্ম আছে যেগুলো হচ্ছে লস হয়ে প্রচুর ক্ষতি হয়ে যায়, ফলে হচ্ছে এগুলো হচ্ছে এক্সিট করে ফেলে, মানে ফার্ম থেকে হচ্ছে চলে যায়, মানে ওদের লস ক্ষতি স্বীকার করতে হয়। একটু সময় হচ্ছে জানি যখন পি ইকুয়াল টু এবিসি হয়ে যায় তখন হচ্ছে আমরা ফার্মগুলো যেগুলো হচ্ছে লস ছিল ওইগুলো চলে যায়, আর যেগুলো হচ্ছে এক্সেস প্রফিট অর্জন করছিল ওইগুলো হচ্ছে তাদের মানে উৎপাদন চালিয়ে যায়। কিন্তু এগুলো দেখে হচ্ছে যেগুলো আগে একটা সময় ছিল যে ফার্মগুলো করতে পারতো না, মানে উৎপাদন করতেছিল না, ওইগুলো দেখতেছে যে হচ্ছে কিছু কিছু ফার্ম হচ্ছে এক্সেস প্রফিট অর্জন করতেছে, তাই হচ্ছে ওরা হচ্ছে অ্যাট্রাক্টেড হয়ে চলে আসে। তখন হচ্ছে ওরা যখন আসে তখন হচ্ছে কি উৎপাদন বাড়তে থাকে, তখন হচ্ছে কি দাম হচ্ছে প্রাইস হচ্ছে কমতে থাকে। এই প্রাইস কমার ফলে হচ্ছে কি সাপ্লাই কার্ভ হচ্ছে ডান দিকে রাইটওয়ার্ড শিফট হয়ে মানে S1-এ যায়, তখন দেখা যাচ্ছে আবার প্রাইস আরও কমতেছে, তখন দেখা যাচ্ছে যে কি সাপ্লাই কার্ভ আবার হচ্ছে রাইটওয়ার্ড শিফট করে হচ্ছে এখানে হচ্ছে ইকুইলিব্রিয়াম, তখন হচ্ছে এখানে E1-এ ছিল ইকুইলিব্রিয়াম, হচ্ছে E2-তে হচ্ছে ইকুইলিব্রিয়াম হচ্ছে। এখন আসি যে এই সাথে এইটা রিলেট করার জন্য হচ্ছে P2-তে যখন দাম ছিল তখন হচ্ছে দেখা যাচ্ছে যে হচ্ছে এখানে এটিসি কোথায়, এসি, তো এসি হচ্ছে এইখানে, যখন ওইখানে ইকুইলিব্রিয়াম হয়েছে তখন এই পুরা অংশটা আমরা জানি যে এসির উপর থেকে শুরু করে যে অংশটা ওইটা হচ্ছে কি সুপার নর্মাল প্রফিট হচ্ছে এক্সেস প্রফিট, তো ওই পুরো অংশটা হচ্ছে কি এক্সেস প্রফিটে চলে গেছে, কারণ হচ্ছে আমরা জানি হচ্ছে এখানে এই পয়েন্ট হচ্ছে ইকুইলিব্রিয়াম হবে, যদি এখানে হচ্ছে উৎপাদন করা তাহলে ইকুইলিব্রিয়াম এখানে হবে, এখানে হচ্ছে পি ইকুয়াল টু ইনিশিয়াল ইকুইলিব্রিয়াম যেটা হচ্ছে পি ইকুয়াল টু এমআর, তো তখন হচ্ছে এক্সেস প্রফিট যেহেতু এই পুরো এরিয়াটা, আবার দাম যখন আরেকটু কমার ফলে হচ্ছে এই পয়েন্টে আসলো, তখন হচ্ছে আবার দেখা গেলো যে হচ্ছে এটা হচ্ছে আবারও এসির উপরে আসে, তো আর মানে হচ্ছে এই অংশটুকু আবার এখনও পর্যন্ত সুপার নর্মাল প্রফিট অর্জিত হচ্ছে, মানে এখনও লসে নাই, কিন্তু যে এই জায়গায় এসে দেখা গেলো যে হচ্ছে এই জায়গায় কিন্তু ইকুইলিব্রিয়াম হয়েছে, এই জায়গায় ইকুইলিব্রিয়াম ছিল, এটা E1 পয়েন্ট বলা যেতে পারে বা ই পয়েন্ট বলা যেতে পারে, এটা ছিল E1, এটা ই, আর এটা হচ্ছে E2 বা এটা হচ্ছে E2, এটা হচ্ছে E1, যাই এটা হচ্ছে E1। তো এইখানে এসে দেখা গেছে যে হচ্ছে P1-এ যখন দাম মানে প্রাইস যখন নেমে আসে P1-এ, তখন হচ্ছে দেখা গেছে যে এখানে সব কিছু সমান হয়ে গেছে, এসি ইকুয়াল টু এমসি, তো এখানে হচ্ছে নর্মাল প্রফিটের মানে জিরো ইকোনমিক প্রফিট, যদিও হচ্ছে এখানে নর্মাল মানুষ হচ্ছে এটাকে প্রফিট হিসেবে বলবে না, তবুও হচ্ছে এটা জিরো ইকোনমিক প্রফিট, কারণ হচ্ছে ওইখানে আমরা যে হচ্ছে ফিক্সড কস্টগুলো মানে ইনপুট করছি বা ফিক্সড কস্টগুলো যেগুলো লাগিয়েছে ওগুলোর কারণে হচ্ছে ওগুলোর পরিমাণ হচ্ছে আমরা দেখলাম যে হচ্ছে এসির উপরে যতটুকু পরিমাণ আছে মানে ওই জিনিসটা হচ্ছে কিছুটা হলেও কমে আসে, মানে ওই যে একটু হলেও লাভ হয়, যদি বলা হয় যে এটা জিরো ইকোনমিক প্রফিট, ইকোনমিক্সের ভাষা হচ্ছে এটাকে হচ্ছে প্রফিট হিসেবে গণ্য করা হয়। তো এই ছিল হচ্ছে কীভাবে হচ্ছে একটা ফার্ম একটা পর্যায়ে হচ্ছে যখন হচ্ছে প্রথমে হচ্ছে ইনিশিয়াল মানে উৎপাদন হচ্ছে, তখন হচ্ছে অনেক ফার্ম আছে যেগুলো হচ্ছে স্পেশালাইজড ফার্ম, এগুলো হচ্ছে তাদের উৎপাদন চালিয়ে যাচ্ছে, কারণ হচ্ছে তারা এক্সেস প্রফিট অর্জন করতেছে, এগুলো থেকে হচ্ছে নিউ ফার্ম আসতেছে, ধীরে ধীরে কোয়ান্টিটি হচ্ছে মানে প্রাইস কমতেছে, কারণ হচ্ছে কোয়ান্টিটি বাড়তেছে, একটা সময় এসে যদি হচ্ছে ওরা এক্সেস প্রফিটে ছিল একটা সময় এসে হচ্ছে ওরা ঘুরে ফিরে নর্মাল প্রফিটে অর্জিত হয় ওইখানে, বা জিরো ইকোনমিক প্রফিট, এই জন্য হচ্ছে লং রানে সবসময় হচ্ছে নর্মাল প্রফিট হচ্ছে অর্জিত হয়। এই বলেছে আমি যতটুকু পারছি চেষ্টা করছি, যেহেতু এটা প্রথম ভিডিও ছিল, লাইক শেয়ার।